হরে কৃষ্ণ। আজকে আমি দিদা দাদুর কাছে এসেছি আমার ক্যামেরাটা নিয়ে। দিয়ে দিদাকে দেখালাম, বললাম যে দিদা এই ক্যামেরাটাতে কয়েকটা ফটো তুলবো তোমাদের। দিয়ে দিদা বলছে ঠিক আছে। দিদা রাজি হয়েছে, তারপরে রেডিও হয়েছে। দিয়ে দাদুকে তো বলার পরে দাদু রাজি হয়নি, পরে দিদা দাদুকে রাজি করিয়ে রেডি করিয়েছে। তারপরে এখন ওদের ফটো তোলা হবে। কোথায় ফটো তোলা হবে সেটা নিয়ে এখন সমস্যা। ওদের অনেক বয়স হয়েছে, হাঁটতে চলতে কষ্ট হয়, বারবার ওঠানামা করতে পারবে না। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এক কাজ করি, ঘরের ভেতরেই আমরা একটা ফটো তুলে নিই। দিয়ে দিদাকে বললাম এক কাজ করো, ঘরে খাটের মধ্যে গিয়ে বসো, আমি তোমাদের ফটো তুলবো। তারপর এখন বসা হচ্ছে যে কিভাবে কোন দিক দিয়ে দেখতে সুন্দর লাগবে, আলো ঠিকঠাক আসছে কিনা। ঘরের ভেতরে আলোটা কম আসছে যদিও, তাহলে ঠিক আছে, পরে এডিট করে না হয় কোনোভাবে ঠিক করা যাবে, কিছু তো তুলি। তারপরে বসার পরে তোমার দেখছি মুখের মধ্যে ছায়া পড়ছে, এদিকে ঘুরে ঠিক ভালো হচ্ছে না, ওদিক ঘুরে বসলে বেশি ভালো হবে। দিদা আবার বলছে যে তুমি পা মেলে কেন বসছো, পা ভাঁজ করে বসো। এটা দাদুর অনেক বয়স হয়েছে, পা ভাঁজ করতে দাদুর কষ্ট হয়। আমি বললাম না না, কোনো দরকার নেই, যদি এবারে ভাঁজ করতে গিয়ে খুব ব্যথা হয়ে যায় তখন দাদু কষ্ট পাবে, তার থেকে যেমনভাবে হয়েছে হোক। কয়েকটা ফটোখানে তুললাম। তারপরে এই যে দিদাকে আবার বলছি দিদা নিচে চলো, দিদা রাজি হয়েছে। দিয়ে দাদুকে কোনো কথাতেই প্রথমে রাজি করানো যায় না। দিয়ে দিদা আবার দাদুকে বললো যে নিচে চলো, নিচে গিয়ে ফটো তুলবো। দাদুর আবার নিচে যাচ্ছি আমরা ফটো তুলতে। সিঁড়ি দিয়ে নামতে ওদের বেশ কষ্টই হয়, তাও কোনোভাবে সিঁড়ি দিয়ে নেমেছে। দিয়ে এখন বাইরে গিয়ে ফটো তুলবো, দেখা যাক কেমন হয়। বাইরে আসার পরেই প্রথমে ভাবলাম যে ঘরের সামনে এসছে, এইখানটাতে দাঁড়িয়ে কয়েকটা আবার ফটো তুলে নিই। তারপর বাড়ির সামনেই চললো কিছুক্ষণ ছবি তোলা। কয়েকটা ফটো এখানে তুলে নিয়ে আমরা আবার গেলাম বাগানের দিকে। দিয়ে বাগানে গিয়ে ভালোভাবে ফটো তোলার পরে বেশ কয়েকটা, দাদু বলছে আমি আর নেই, আমি আর তুলবো না, তোরা যা পারিস কর। দিয়ে দাদু চলে গেছে নিজের মতন কাজ করতে। একবার নিচে নামলে ওদের হাজারটা কাজ মনে পড়ে যায়। বাগানে এসছে, এখন বাগানে গাছে জল দেওয়া, এদিককার জিনিস ওদিকে রাখা, এই করে করে দাদু আবার ওদিকে কাজ করতে শুরু করেছে। দিদাকে আমি তখন বললাম যে দিদা এসো, তোমার একার ফটো তুলি কয়েকটা। দিদা কিন্তু রাজি হয়ে গেল। দিদাকে তখন যেভাবে দাঁড়াতে বললাম ঠিক সেভাবেই দাঁড়িয়ে করে বেশ কয়েকটা ফটো তুললাম আমার সাথে। একবার বললাম গাছে হাত দিয়ে দাঁড়াও, একবার বললাম ওইখানে গিয়ে ওইভাবে তাকিয়ে দাঁড়াও। ফটো তোলার জন্য ওদেরকে নিচে নামানো হলেও বাগানে এসেই ওদের ইচ্ছে হলো ইঁচড় পারবে। ইঁচড় পাড়ার জন্য তখন এদিক ওদিক তাকাতে তাকাতে আমি তখন বেশ কয়েকটা ফটো তুলে নিলাম ওদের ইঁচড় পাড়ার। যদিও শেষ পর্যন্ত আর ইঁচড়টা পাড়া হয়ে ওঠেনি। লাস্টে দিদাকে যখন ফটোগুলো দেখালাম, দিয়ে দিদাকে বলছি দিদা এই দেখো এই ফটোটার মানে কি হচ্ছে বলো তো, তুমি এদিকে বলছো আমাদেরকে আমি গাছে উঠবো। শুনে করে দিদা প্রচণ্ড হাসতে শুরু করেছে। তারপরে এখন দিদা এদিকে গাজর গাছ লাগিয়েছে। আমি বললাম দিদা গাজর গাছগুলো একটা তুলে দেখো কতটা বড় হয়েছে গাজরগুলো। দিদা কয়েকটা আবার গাজর তুলে করে আমাকে দেখালো, দেখ এত বড় হয়েছে। দিদা ছোটো ছোটোই হয়েছে, খুব একটা বড় হয়নি। দিয়ে দিদা বললে এগুলো নাকি আর বড় হবে না, এগুলো নাকি এবারে মরে যাবে গাছগুলো। ঠিক আছে তুলেই নাও। আমাদের এই বাগানটা দিদা দাদু পুরোপুরি নিজের হাতে তৈরি করেছে। এই বাগানের মধ্যে প্রচুর গাছ আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, ডালিম, বেগুন গাছ, গাজর, মূলো, কারি পাতা, বাসক পাতা, লঙ্কা, টমেটো, বিভিন্ন রকমের ফুলের গাছ, বেল গাছ, নিম গাছ, এমনকি শীতকালে বাঁধাকপি, ফুলকপি এসবও লাগানো হয়। এই যে আমি আম গাছটা দেখাচ্ছি দূরের, এই আম গাছটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম, তখন আমি 6 কি 7-এ পড়ি। এতদিনে এই আম গাছটা অনেক বড় হয়ে গেছে, প্রচুর আম হয় আর প্রচণ্ড মিষ্টি হয় এই আমগুলো। ফটো তোলার কাজ কমপ্লিট হওয়ার পরে এবং কাঁঠাল পারবো করেও আর পারা হয়নি অবশ্য শেষ অবধি, কয়েকটা শাক পাতা তুলে গাজর তুলে আমরা অবশেষে ঘরে ফিরে চলে এলাম। এবার আমার দিদা দাদুর ফটো তোলার ইচ্ছে পূরণ হওয়ার পর বাড়ি ফেরার পালা, মানে দিদা দাদুর বাড়ি থেকে আমার রাধা গোবিন্দের কাছে যাওয়ার পালা।